আপনার সবকিছুই জানা জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। দরজাটা লাগাই দাও। এখন এখন আমাদের 10 তলা বিল্ডিং, মানে বেসমেন্ট সহ 10 তলা বিল্ডিং। এটা হচ্ছে ফার্স্ট জি সাবমিশন। ফার্স্ট সাবমিশনে যে ঘটনাগুলো ঘটছে, এই পুরো ফার্স্ট সাবমিশন অনুসারে আমরা প্রজেক্টটা একবার ডিজাইন করে ফেলাম। এরপর সেকেন্ড জি সাবমিশন, যেটা কালকে রাত্রে আমরা করলাম, 2025 সালের 24 তারিখ রাত্রে। এই 24 তারিখ রাতে যেটা করলাম, সেটার মধ্যে আবার শোর পাইল কানেক্ট হয়েছে। শোর পাইল মানে, শোর পাইল বলতে কি হুম হুম। বোঝায়? শোর পাইল হচ্ছে এই যে রিটেনিং ওয়ালটা মাটি দেখা যাতে যাচ্ছে, ভাঙা না পড়ে এই কারণে ওই পাশ দিয়ে যে পাইল গুলো তার দেওয়া হয়। চারপাশে বিল্ডিং আছে। প্রথমে এটা আমাকে বলেনি জি জি। যে চারপাশে বিল্ডিং আছে। তখন শোর পাইলের প্রয়োজন। অবশ্যই চারপাশে যখন হাইরেজ বিল্ডিং থাকবে, এবং কি এটা হচ্ছে দিনাজপুরের সবচেয়ে একটা ভালো একটা পয়েন্টের বিল্ডিং, যেটা মোটামুটি ভেরি লাক্সারিয়াস একটা প্রজেক্ট, যেটা হবে ইনশাল্লাহ। তো এটা রাস্তার পাশে, 40 ফুট হুম রাস্তায় আছে সামনে, মানে হাইওয়ের পাশে। তো এখন চারপাশে যেহেতু বিল্ডিং আছে, তো ওই বিল্ডিং গুলো হাই রাইজ। তো হাই রাইজ বিল্ডিং গুলোকে তো ধরে রেখে কাজ করতে হবে। তাই এখানে আমরা শোর হুম। পাইল কানেক্ট করি। শোর পাইল কানেক্টের পরবর্তীতে এটাতে আবার আরসিসি শোর পাইল দিছিলাম আমি। আরসিসি শোর পাইল দেওয়ার পরক্ষণে এটা ভেরি কস্টলি হয়ে যায়। তাই এটাকে আবার করছি আপনার স্টিল জয়েস্ট কানেক্ট করছি, বুঝছেন? স্টিল জয়েস্ট। জি জি। তো স্টিল জয়েস্ট কানেক্ট করার ফলশ্রুতিতে এটার উদ্দেশ্যটা কি? অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যে আমাদের কস্ট মিনিমাইজ করে নিয়ে আসা। কস্ট মিনিমাইজ করে নিয়ে আসবো, কারণ আরসিসি ফাইল যতগুলা লাগে, হ্যাঁ, আরসিসি ফাইল যতগুলা লাগে, অতগুলা ফাইল যদি আপনি এখানে অ্যাড করেন, তাহলে বিল্ডিং হুম। মালিক মোটামুটি একটু ফতুর হয়ে যাবে। আর এছাড়া যারা করতেছে বিল্ডিং, তারা 10 তলা বিল্ডিং করেন, মিনিমাম এটাতে 7-8 কোটি টাকার একটা বাজেট আছে, হ্যাঁ। 7 কোটি টাকার একটা বাজেট আছে, তো তার জন্য এটা বিষয় না। হুম। এখন আসে, এখন আমরা কাজে চলে যাই। আর আপনাকে একটা আপডেট ড্রয়িংটা একটু দেখায় রাখি, কারণ পরবর্তীতে আমরা ওইটার উপরেও একটা স্টাডি দিব। কারণ হচ্ছে কি পরিবর্তন করলাম, যেহেতু স্ট্রাকচার ডিজাইন তার একবারে সমাধান হয়ে যায়, তাই না? এটা মানুষ জানতে হবে। মানুষ যদি মনে করে থাকে যে আহ, এটারে মানে রাতারাতি শেষ করে ফেলায় একটা প্রজেক্ট, ওই রকম কিন্তু নয়। বিষয়গুলা পার্ট বাই পার্ট সিদ্ধান্ত আসতে পারে। হ্যাঁ। তো আপনি এর ভিতরে একটা 200 পেজের একটা খাতা কিনবেন, বুঝছেন? 200 200 পেজ। পেজের একটা খাতা কিনবো? হ্যাঁ, খাতা না কিনলে আপনি তো পড়াশোনা করতে হবে না। জি জি ভাইয়া, ওই যে ই করতেছে এখন আপাতত। আর সমস্যা নেই, তুমি বলছো ঠিক আছে, আমি এই ওইভাবেই যে করবো দেখেন, এখন আপাতত। ওই যে আর কি তোমার ডায়েরিতে আর কি লিখতেছি। আচ্ছা অসুবিধা নাই। এই যে দেখেন, এটা হচ্ছে সুপার স্ট্রাকচার 24/3/2025। এটার মধ্যে ওই যে ড্রাইভের জন্য যে কলামটার সমস্যা হচ্ছিল, এটা উঠাই দিলাম। এরপর পাইল কিছু বাড়ছে কমছে, তারপরে সব ম্যাক্সিমামে আগের মতো আছে, কিন্তু এখানে গ্রেড বিমের সাইজ কিছু বাড়ছে কমছে, বাড়ছে কমে নাই। আর এটা হচ্ছে সেই আই জয়েস্ট, যেটা দিয়ে আমরা শোর পাইল করলাম, শোর প্রোটেকশন লেআউট, যেটা এই স্টিল স্ট্রাকচার দিয়ে আমরা সলভ করে ফেললাম। এবং কি এই আই জয়েস্ট গুলা উঠায় ফেলা যাবে, হ্যাঁ। এই আই জয়েস্ট গুলা জি। ভাড়া নিয়ে আসবে, ভাড়া নিয়ে এসে উঠায় ফেলবে। এবং কি ওইটারও একটা ডিজাইন এখানে আছে, রিটেনিং ওয়াল দিয়ে এটার উপরে যত, যেহেতু সেমি বেসমেন্ট আর আশেপাশে বিল্ডিং আছে, সেহেতু কাজ অন্তত শর্ট কলাম আর বেসমেন্টের কাজ করা পর্যন্ত এই আইজিএস গুলা থাকবে চারপাশে। তারপর আবার আর এর প্রথম আচ্ছা। প্রপোজালে আমি এই যে আরসিসি শোর পাইল দিলাম। আরসিসি শোর পাইল দেওয়াতে অনেক পাইল লাগে, আর এই পাইলটা কিন্তু আর উঠানো যাবে না। যেহেতু আমরা যাবে না। এখানে পাইলটা রাখবো না, সেহেতু আমরা স্টিল সেকশনে চলে গেলাম, স্টিল দিয়ে করলাম। দুইটা প্রপোজাল এখানে দেওয়া আছে। আর আর সবকিছু আবার মিনিমাইজ করে ডিজাইন স্ট্রাকচার ডিজাইন করা হয়েছে। এবং কি প্রথম লেআউটে এই কলামের ডিস্টেন্সটা ছিল 20 ফুট 11 ইঞ্চি, এখন এটা হয়েছে 24 ফুট 2 ইঞ্চি। এইটা চেঞ্জ হয়েছে শুধু, আর এই কলামটা উঠাইছি। সো ওইভাবে আবার মডেল করে ডিজাইন করা লাগছে, বুঝতে পারছেন? আর স্ল্যাবের কিছু জি। পরিবর্তন আসছে।
স্ল্যাবের লেআউট গুলো সবকিছু দেওয়া আছে, এবং কি বিমের কিছু পরিবর্তন, রড টড চেঞ্জ হয়েছে, আর সব ম্যাক্সিমামই আগের মতে আছে। শুধু একটা নতুন কলাম অ্যাড করছি যেটার নাম হচ্ছে C6, 15-24, 15-24। এই নতুন কলামটা হচ্ছে এইটা, সামনের দুইটা কলাম। তো এই হচ্ছে আচ্ছা পরিবর্তন। তো স্ট্রাকচারের প্রত্যেকটা বিষয় এর জন্য হাইলি কনফিডেন্ট হয়ে কাজ করতে হয়। স্ট্রাকচার আসলে ভাই, আপনি যে এই যে একটা প্র্যাকটিস আপনি দেখে ফেললেন, এই তথ্যটা অনেকে মানে বুঝবে না, বা কাউকে একটা কাজ করতে দিলে তাকে একটা বিড়ম্বনা করতে হয় যে আবার এটাকে ডিজাইন করা লাগবো, কি করব না করব। কিন্তু এটা হচ্ছে দৈনন্দিন কাজের একটা অংশ। কথা বুঝছেন? এর আচ্ছা মানে আচ্ছা। বিল্ডিংটাকে জি আমরা দুইবার সাবমিট করা মানে দুইবার লোড ক্যালকুলেশন করা। এই প্রজেক্টটা যদি আমাদের স্ট্রাকচারের বিল 50,000 টাকা দেয়, কিন্তু এটার বিল এখন হয়ে গেল মোটামুটি আরো 30% বাড়াইলে 80,000, কিন্তু ওইটা কিন্তু দিবে না। কিন্তু কাজের স্বার্থে আর্কিটেক্টদের সাথে কাজগুলো করতে হয়। বুঝতে পারছেন? কারণ আচ্ছা। আপনি তো জি এটা, জি। আপনি এটা প্যাশনেট থাকতে হবে, তাহলে আপনার এটা মেনে নেওয়াটা ইজি হবে, এবং কি কাজ জানলে এটা আপনার জন্য কঠিন না। এখন আমরা আমাদের জি পূর্বের লেকচারে ফিরে যাই। সেটা হচ্ছে আমাদের আমাদের ফার্স্ট সাবমিশনের যে ড্রয়িংটা, ওই সাবমিশনে আমরা চলে আসলাম। ফার্স্ট সাবমিশনে আমরা যে প্রজেক্টে ছিলাম, আমরা ইটেপস এর গ্রিড লাইন নিয়ে কথা বলতেছিলাম, এবং কি গ্রিড লাইনটা আমরা শেষ করতে পারিনি। তো আজকে মোটামুটি এটা শেষ করে ফেলবো। আচ্ছা আজকে আমরা ইটেপস এর পুরোপুরি ঢুকে যাবো। এই তো। আপনাকে আমি একটা একদম শর্টকাট একটা মানে আপনি এই প্রজেক্টে কি কি জিনিস শিখবেন। আপনি তো অ্যাকচুয়ালি ডিজাইন কিভাবে করে এটাও দেখলেন, কিন্তু আপনি আসলে ডিজাইনের এরপরে এটা পুরো কমপ্লিট করার পরে আপনার আউটপুটটা কি, আপনি কি কি জিনিস জানেন, কি কি জিনিস জানেন না, এই বিষয়গুলো আমি একটু আপনাদের বলে দিই। সেটা হচ্ছে এখানে যতগুলো আইটেম আছে, এই সুপার স্ট্রাকচার সাব আচ্ছা স্ট্রাকচারের যতগুলো আইটেম আছে, সবগুলো আইটেম ডিজাইন করা আপনার জানতে হইব শেষ। এটা হচ্ছে আপনার কাজ। ঠিক আছে? আপনি আচ্ছা। রেগুলার অ্যাসেসমেন্ট, জি ভাই। মানে আপনার মনে প্রশ্ন আসবে কি আমি কোনটা পারি না এখানে। এখানে পাইল, এখানে 3 টাইপের পাইল আসলো, 4 টাইপের পাইল আসলো, কিভাবে আসলো? এখানে গ্রেড বিমের সাইজ গুলো কিভাবে সে নির্ণয় করলো? কলামের সাইজ গুলো 6 রকম, এই যে কলামের সাইজটা কিভাবে নির্ণয় করলো, রড গুলো কিভাবে আনলো? তারপর আপনার শেয়ার ওয়ালের থিকনেসটা কিভাবে নির্ণয় করলো, রড গুলো কিভাবে আনলো? এবং কি হুম রিটেনিং ওয়ালও দেখতাছি, আবার রিটেনিং ওয়ালের সাথে আবার বেসমেন্টের ফ্লোর কানেক্টেড, আবার বেসমেন্টের ফ্লোরের সাথে আবার পাইল ক্যাপ কানেক্টেড, পাইল ক্যাপের সাথে হুম। আবার গ্রেড বিম কানেক্টেড। মানে কতগুলো আইটেম! হ্যাঁ, এই প্রত্যেকটা জি আইটেমের কম্বিনেশন সম্বন্ধে আপনার ধারণা আসবে। শুধু ধারণা না, এভাবেই কাজ করতে হয়, এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। প্লাস আপনি প্রত্যেকটা আইটেম যাতে আপনি জানেন, ডিজাইন করতে জানেন, এবং কি এটার একটা লিখিত এভিডেন্স আপনার হাতে থাকা জরুরি, তাহলে আপনার আউটপুটটা বুঝতে আচ্ছা। পারবেন। ঠিক আছে? জি আসেন, এখন আমরা এই টিপসে চলে যাই ডিরেক্টলি। সেটা হচ্ছে আমরা প্রথমে প্রথম দিনে বলেছিলাম যে কলাম লেআউটের গুরুত্ব, এবং কি এই কলাম সেটিংটাই আমরা আর্কিটেকচারাল প্ল্যান থেকে ইটেপসে বসাই ফেলবো। যেহেতু আমরা প্রথম দিনে এই ক্লাসটাতে ছিলাম, অনেক আলোচনা হয়েছে, অতএব আজকে আমাদের তৃতীয় নাম্বার লাইভ। তৃতীয় নাম্বার লাইভে আমি আপনাকে দেখাই এক্স ইটেপ সফটওয়্যারটা ওপেন করার পরে আপনি চলে যাবেন ফাইলের নিউ মডেল। নিউ মডেলে যাওয়ার পরে নিউ মডেল চলে আসলো, ইউজ সেভ ডিফল্ট, আপনি এখানে ঢুকেন। ঢোকার পরে আপনার সামনে যে গ্রিড ডাইমেনশন লাইন, যেটা হুবহু আর্কিটেকচারাল প্ল্যানে আছে, ওই অনুসারে কলাম হুম। লেআউটটা বসাই ফেলবেন। কলাম লেআউটটা বসানোর আগে অবশ্যই গ্রিড লাইনটা রেডি করে আর্কিটেক্টকে একবার দেখাবেন। কারণ আর্কিটেক্টকে এই জন্য দেখাবেন, বা আপনি যদি এই প্রজেক্টের প্ল্যান করে থাকেন, বিশেষ করে রাজু পৌরসভা, সিটি কর্পোরেশন খুব কমই আর্কিটেক্টদের হায়ার করা হয়। তো তারপরেও আর্কিটেক্ট দিয়ে কাজ করানো বেস্ট, কারণ আর্কিটেক্টদের সলিউশনটা হচ্ছে নিখুঁত। তারা যেহেতু নকশাবিদ, আচ্ছা। স্থপতি, হুম হুম আর হুম। আমরা হচ্ছে লোহালঙ্করের লোক, রাজমিস্ত্রি। এখন আপনি এই কলাম লেআউটটা আমি প্রথম রেডি করে কিন্তু আর্কিটেক্টকে পাঠাইছি, তিনি এটা চেক করে আমাকে দিচ্ছে। কারণ তিনি যে যে কলাম গুলো বসাইছে, এই যে এখানে বসাইছে, এইখান থেকে কিন্তু আমি এই লেআউটটা আগে বানাইলাম। বানাইয়া এই লেআউটের উপর আমি লোড ক্যালকুলেশন করলে
যে কলামের সাইজ আসে এই সাইজটা রেডি করে আমি ওনাকে দেখাবো, দেখাইলে উনি আবার আমার সাইজটা নিয়ে ওনার প্ল্যানের উপরে বসাইবে। বসাইলে কি হইব, ওই যে কোন দিক দিয়ে একটু ফ্ল্যাশ বাড়লো, ওই যে দেখলাম যে ড্রাইভারটা মিলে না, এই প্রবলেম গুলা হুম বের হুম হবে। হুম। তিনি তারপর আপনাকে বলবো যে এটা একটু সাইজটা কমাই দেন, একটু বাড়ায় দেন, দিয়ে আমি এটা সলভ করেন। এই এভাবে কোলাবোরেট করে কাজটা হয়। তো কলাম লেআউট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা প্রজেক্টের কলাম লেআউট ভুল মানে পুরো প্রজেক্ট বাতিল। এরপর নাম্বার অফ দ্য গ্রিড লাইন, এক্স ডিরেকশন, কয়টা গ্রিড লাইন আছে আমরা যেহেতু ড্রয়িংটা আগে স্টাডি করছি, 8টা। যতগুলো গ্রিড লাইন ততগুলো বসে দেবেন 8টা। এবং কি এটা তো মনে হয় আসলে 60টা, তাই না? 7টা। হুম, 7টা। ওকে। প্রথম ডিস্টেন্সটা আপনি বসাইলে বসেন, না বসাইলে নাই, এ বিষয়ে কোনো প্রবলেম নাই। তারপরেও আপনি প্রথম ডিস্টেন্সটা, যেহেতু আমি নতুন, সেহেতু আমি এখান থেকে নিয়ে আনি। কত 6 ফুট 11 ছিল, আমরা বলছিলাম যে রাউন্ড শেপ করে আমরা লেখার জন্য। 7 ফুট। একদের হ্যাঁ। 7 ফুট, আর এই দিক দিয়ে যা আছে তা এখানে 20 ফুট 11 ছিল, 21 ফুট নিব। 21 ফুট। তাহলে আমি বসাই দিই, প্রথমটা 7 ফুট বসাইলাম, ওয়াই ডিরেকশনটা 21 ফুট বসাইলাম, মানে রাউন্ড শেপ করে নিচ্ছি, একটু বাড়ায়া লোডটা জি জি ক্যালকুলেশন করতেছি। এই জি। হচ্ছে ব্যাপার। তো প্রথম 7 ফুট, 7-এর পরে আসছে 3 ফুট 5, আমরা এটা লিখতে পারি 6, সরি 4 ফুট, মানে বাড়ায় লিখতেছি। তারপরে আছে হুম। 1.3 আছে, তো এটা লিখবো 1.5। তারপরে আছে আপনার যা আছে তাই লিখে দিই, 5 ফুট 6 ইঞ্চি। এবার 5.5 হয়ে যাবে অটো। এবার আসছে 9 ফুট, হ্যাঁ 9। তারপরে আসছে 9-এর পরে, 9-এর পরে আসছে 9.9 ফুট 6, অটোমেটিকলি 9.5 হয়ে যাবে। এরপর আছে 2 ফুট, ওকে শেষ। এই যে গ্রিড লাইনটা এখানে রেডি হইতেছে। তারপরে চলে যান, এরপর ওয়াই ডিরেকশনে আছে 21 ফুট প্রথম ডিস্টেন্স, তারপর হচ্ছে 9.5। তারপরে চলে যান 5.6, ওকে। তারপরে চলে যাবেন 5 ফিট, তারপরে চলে যাবেন 17 ফিট, 17, ওকে। তারপরে চলে যাবেন 17-এর পরে চলে যাবেন 12 ফিট 6, তো 12 ফিট 6 দিলে 12.5 হয়ে পড়বো অটো। সো আমাদের এখানে গ্রিড লাইন রেডি হয়ে গেল, ঠিক আছে। ওকে, ওকে। তারপর আপনাকে জানতে হবে আমার এই বিল্ডিংটা কততলা। এই বিল্ডিংটা কততলা এটা বুঝতে হলে আগে তো আর্কিটেক্ট একটা ধারণা দেয় আপনাকে, এটা বেসমেন্ট সহ 10 তলা। তারপরে আপনি কিভাবে বুঝবেন বেসমেন্ট সহ 10 তলা? ওনার প্ল্যানের মধ্যে কিন্তু ব্যাপারগুলো বলা থাকে। যেমন বেসমেন্ট ফ্লোর 1 তলা, তারপর গ্রাউন্ড ফ্লোর 2 তলা, তারপরে ফার্স্ট ফ্লোর 3 তলা, তারপর সেকেন্ড টু থার্ড ফ্লোর 5 তলা, এরপর টিপিক্যাল ফ্লোর 3 ইউনিট। তো কিন্তু এখানে লেখা উচিত ছিল 4 টু টপ, ঠিক আছে, মানে 4 টু 10, 4 টু 11, এরকম তথ্য দিলে ইঞ্জিনিয়ার বুঝতে সুবিধা হয়। তারপরে আমি আপনাকে হুম। একটু শর্টে বলে রাখি, এটা বেসমেন্ট সহ 10 তলা, মানে মাটির নিচে 1 তলা আর মাটির উপরে আর নয় উপরে তলা নয় ঠিক তলা আছে। হ্যাঁ, জি। তাহলে বেসমেন্ট সহ যদি 10 তলা হয়, আবার এটার মধ্যে আবার লিফটের মেশিন, লিফট আছে, সিঁড়ি আছে, তো লিফটের মেশিন রুম হইব, তাহলে 11 তলা। হুম বুঝতে পারছেন? তাহলে সিঁড়ির রুম হুম। লাগবো, মেশিন রুম, আবার সিঁড়িগুলা কন্টিনিউয়াস হয়েছে, কমার্শিয়াল ফ্লোর পর্যন্ত একটা সিঁড়ি আছে, আবার রেসিডেন্সিয়ালে যে সিঁড়িটা নাই। এর মানে থার্ড ফ্লোর পর্যন্ত আচ্ছা। এই সিঁড়িগুলো কন্টিনিউয়াস আছে, কিন্তু ফোর্থ ফ্লোরে যাইয়া এটা হচ্ছে না, মানে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে একটা সিঁড়ি হচ্ছে। তো সিঁড়ির অনেকগুলো ঝামেলা আছে। এর জন্য আপনাকে হুম। একটা প্রজেক্ট আমি দেখাই দিব, রাজ্জাক টাওয়ার, আমাদের পেজে ভিডিওগুলো আপলোড করা আছে, ওইখানে অনেকগুলো সিঁড়ির কারবার, ঠিক আছে। এখানে ফায়ার সিঁড়িও আছে হয়তো কোনো আচ্ছা। দিক দিয়ে। কোনটা ফায়ার সিঁড়ি ধরছে এটা জানি না, হয়তো এটা হইতে পারে। আচ্ছা যাই হোক। এরপর আসেন আমরা কামে চলে যাই, তাহলে আমাদের বিল্ডিংটা হবে বেসমেন্ট সহ 10 তলা। তো বেসমেন্ট সহ 10 তলা। যদি 10 তলা হয়, তাহলে আমাদের ইটেপস এটা সঠিকভাবে ইনপুট করা লাগবে। আর নাম্বার অফ দ্য স্টোরি, ইটেপস বলতেছে তোমার বিল্ডিংটা কয়তলা, মাটির নিচে 1 তলা, মাটির উপরে 9 তলা, 10 তলা, সিঁড়ির রুম লিফটের মেশিন রুম সহ 11 তলা। তাহলে আপনি গেলেন হুম। 11। তারপর কইতেছে টিপিক্যাল স্টোরি হাইট, প্রত্যেকটা স্টোরি হাইটে তুমি কেমন বলতেছো, মানে কেমন হাইটের বিল্ডিং হচ্ছে এটা। তো আপনি এই ক্ষেত্রে একটা কাজ করবেন, সেটা হচ্ছে
কমার্শিয়াল স্পেস গুলা, যেমন চারটা ফ্লোর কমার্শিয়াল, ব্যাংক, বিমা ভাড়া দিব, সেক্ষেত্রে কমার্শিয়াল স্পেসের কিন্তু বিল্ডিং এর হাইট কিন্তু বেশি হয়। তো এটা আর্কিটেক্ট থেকে হুম। এনশিওর নিতে হবে যে আসলে বিল্ডিংটা কত, কত মানে আপনার কমার্শিয়াল স্পেস গুলো কি 10 ফুট নাকি 11 ফুট নাকি 12 ফুট। কারণ ওইখানে তো সেন্ট্রাল হুম। এসি হয়, ওইখানে আপনার বিল্ডিং এর ইন্টেরিয়র হয়, অনেক কিছু হয়, তাই হাইটটা কমে যাবে না 10 ফিট দিলে। ব্যাংকের জি জি। ব্যাংকের উপর দিয়ে ধরেন ইন্টেরিয়র টিন্টেরিয়র কইরা বুম বাং কইরা আবার সেন্ট্রাল এসি করলো, অনেকগুলা ব্যাপার থাকে, যার কারণে হাইটটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আর্কিটেক্ট আপনাকে হাইটটা নির্ধারণ করে দিবে, অথবা নাও হতে পারে, অথবা নাও হতে পারে 10 ফুট জি আপনি জি। ইন এভারেজ দিয়ে দিলেন। এরপরে কইছে বটম হুম। স্টোরি হাইট। বটম স্টোরি হাইটের কাহিনীটা কি? বটম স্টোরি হাইটটা হচ্ছে যেটা মাটির নিচে থাকে। আবার এটা শর্ট কলামও হইতে পারে, এটা বেসমেন্ট ফ্লোরও হইতে পারে, এটা অন্য আদার্স কিছু হইতে পারে। তবে আপনাকে জেনে রাখতে হবে, বেসমেন্ট সহ যে বিল্ডিং গুলো আমরা কাজ করি, বেসমেন্ট সহ ওইটার বিল্ডিং এর বটম স্টোরি হাইট, মানে দুইটা ডাবল ডাবল হাইটের বিল্ডিং হইলে দুইটা লাস্টের টারে বটম স্টোরি হাইট ধরবেন। ধরেন 4টা বেসমেন্টের বিল্ডিং, এর মানে কি বটম স্টোরি হুম। কি হুম। 40 ফুট দিবেন? 40 ফুট দিবেন না, মানে ওই লাস্টে যেটা থাকবো ওইটাই বটম স্টোরি। ওকে, এটা আবার বেসমেন্ট আচ্ছা। থাকুক আর না। ওকে, তাহলে আপনার যেহেতু আমাদের এখানে হুম। বেসমেন্ট ফ্লোর, আপনি দিয়ে দিলেন 10 ফুট, মানে এটা তো একটা ফ্লোরই। এরপর হুম। 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 এরপর যেটার সাথে আমি যদি একটু ড্রয়িং করতে আপনি একটু ইজি হবে, ওই যে রিটেনিং ওয়াল কানেক্টেড গাড়ি ঘোড়া আছে দেখতেছি, র্যাম দিয়ে নিচে চলে গেছে। আবার এটার আবার সেকশনটা আবার আবার দেখাইছি কোন জায়গায়, এই যে রিটেনিং ওয়াল সহ, এই যে বেসমেন্ট ফ্লোর, রিটেনিং ওয়াল সহ দেখছেন 9 ফুট 6 আছে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোর সহ। তো এই বিষয়গুলো আমরা কিন্তু ড্রয়িং এ পার্ট বাই পার্ট স্ট্রাকচার ডিজাইনে কানেক্ট করে দিই। আর 10 কাস্টম স্টোরি ডাটা, মানে বিল্ডিংটা আপনার বাস্তবে যে হাইটের হবে আপনি ওই হাইটে এখানে বসাবেন। ওকে, তাহলে বসান ইডিট স্টোরি ডাটা। ইডিট স্টোরি ডাটাতে গিয়া আপনার এখানে কোনো কাহিনী নেই, আপনি সুন্দর করে লিখে ফেলেন বেসমেন্ট, তারপরে দেন ফার্স্ট ফ্লোর, তারপরে দেন সেকেন্ড ফ্লোর, ও সরি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হবে, গ্রাউন্ড ফ্লোর, তারপরে তো ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফোর্থ, তারপর দিবেন ফিফথ। এভাবে করে আপনি নামগুলা মেনশন করে দিবেন আপনার মতো করে। সিক্স, হুম। তারপর সেভেন, তারপরে দেন এইট, এরপরে দেন টপ। নাই। হুম। তাহলে আপনি এরপরে আরেকটু এনশিওর হন, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার বিল্ডিংটা টোটাল 11 তলা না, লিফটের মেশিন রুম সহ। তো 111 ফিট হুম। হইব, 110 ফিট হইব। 1 2 3 4 5 6 7 8 9 10, আর লিফটের মেশিন রুম সহ টপ ফ্লোর হ্যাঁ। হুম। 110। ঠিক 10 ফিট। আছে, 110। ওকে ডান। এরপর আপনার মোটামুটি মডেল ক্রিয়েট করার জন্য কাহিনী খতম। এরপর আপনি দেন গ্রিড অনলি, মানে আমি শুধু গ্রিড গুলোই দেখবো, অন্য কোনো কিছু দেখবো না, অন্য আদার্স কোনো অপশনে চাপবো না, ওকে দিব। এই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, কিন্তু আপনি শুধু রাখবেন একটা একটা ফেজের উপর আপনি কাজ করবেন। ঠিক আছে, একটা ফেজের উপরে কাজ আচ্ছা। করবেন কি জন্য? কারণ আমি এটারে চাইলেই প্ল্যানে নিতে পারি, এলিভেশন নিতে পারি, 3D তে যেতে পারি। তো আমি এটাকে একটা প্ল্যানে রেখে কাজ করলে সুবিধা মনে করি। এরপরে ওকে দেন, সেভ করেন, আপনি প্রজেক্টটা সেভ করে ফেলুন। এখানে আপনি মডেল দিয়ে সেভ করেন, মডেল। আপনি অ্যানালাইসিসটা সেভ করে ফেলেন, আপনি যে ফোল্ডারে কাজ করেন ওই ফোল্ডার। আপনার মোটামুটি আপনার গ্রিড ডাইমেনশনের কাহিনী হতো। এরপর আপনি যদি এটাকে প্ল্যানে গিয়ে দেখেন, প্ল্যান, বেসমেন্ট, দেখেন আপনি যেভাবে
ড্রয়িং এ দেখে আসছেন ওইভাবে কিন্তু হয়ে আছে। তো হুম হুম চেক হুম। করে ফেললাম। এরপর আমার কাজ কি? এরপর আমার কাজ হচ্ছে বিল্ডিংটা যে বিম কলাম স্ল্যাব এগুলো দিয়ে ডিজাইন করব, ওই বিষয়গুলো আমি হুবহু বানায় ফেলবো। আমি যেভাবে ডিজাইন করি সেটা হচ্ছে পারফরমেন্স বেস স্ট্রাকচার ডিজাইন। মানে আমি যেটা, আমি ডিজাইনটা আগে থেকে মাথায় রাখি। অ্যাকচুয়ালি আমি ডিজাইনটা আগে থেকে মাথায় রাখি এবং কি রেখে ইটাপসে ইনপুট দিয়ে চেক করি। ঠিক আছে? হুম এটা হচ্ছে সবচেয়ে হুম সুবিধাজনক স্ট্রাকচার ডিজাইন, যেটা ডক্টর ইফতেখার আলম স্যারের কলাম ডিজাইনের মধ্যে পাওয়া যায়। তিনি কিন্তু প্রথমে লোড ক্যালকুলেশন করে, ওই লোড অনুসারে কলামটাকে ডিজাইন করে, ডিজাইন করে আরেকটা চেক করে যে অ্যাকচুয়ালি কলামটা কতটুক ক্যাপাবল, একটা কন্ডিশন, কন্ডিশন দিয়ে উনি চেক করে দেখে। তো ওইটা হচ্ছে পারফরমেন্স বেসড ডিজাইন, যে আমি যে কলামটা ডিজাইন করতেছি অ্যাকচুয়ালি কলামগুলোতে যে পরিমাণ রেনফোর্সমেন্ট দিছি, কত পার্সেন্ট রেনফোর্সমেন্ট বেশি দিলাম, কতটুকু কম দিলাম, কত পার্সেন্ট আরেকটু কমানো যাবে, আর একটু বেশি দিলে কলামটা আরেকটু স্ট্রং হয় কিনা, এই বিষয় আশয়গুলা আপনার জানাটা জরুরি। তা আমার ডিজাইনের প্রসিডিউর হচ্ছে ঠিক ওইরকম। এখন আসছে। হুম, হ্যাঁ। সালাম আলাইকুম, ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। হুম হুম হুম। ওকে, ডান। এটা ঠিক করে ফেলালাম। তারপর? হ্যাঁ, ওনার তো একটা লিখিত লোন, মানে ওনার সাথে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে যেখানে কথা বলেন যে ওকে বিমের সাইজ গুলো ডিফাইন করে দিলাম কোনটা কত। এরপর এইভাবে করে আপনি এটা রিভিউ টেক্সট লন। হ্যাঁ, চেক লিস্ট। ওই, হুম। আমি ড্রয়িংটা ওপেন করলে বুঝতে পারবো। 10-15 তো খুবই কম। হ্যাঁ, হ্যাঁ, খুবই কম, কারণ হচ্ছে 10-15 ওই লিফটের সেকশন শেয়ার ওয়াল 10 দেখে ওইখানে 10-15 দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওই প্রত্যেকটার উপরে নাম লিখে দিতে হবে, তাই তো? হুম হুম হুম। দিলাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এরপর? হ্যাঁ, এটা কিন্তু ইজি, এভাবে তো দেই আমরা, কিন্তু এখানে মিসিং কোন জায়গায় আমি একটু দেখতে হবো। আচ্ছা, খুলতাছি। এরপর? হুম। আচ্ছা, আপনি আপনি একটা চেক লিস্ট নেন, চেক লিস্ট, যে এই বিষয়গুলো কারেকশন দরকার। ঠিক আছে? আচ্ছা, আপনি চেক লিস্টে লন, আমি একটা ক্লাসে আছি তো, এরপর আপনার আমি ব্যাক করতেছি। আসসালামু আলাইকুম। আসেন, এরপর আমরা বিল্ডিংটার মূল কাজে চলে যাব। সেকেন্ড পর্যায়ে, সেকেন্ড পর্যায়ে কি, জিওমেট্রিক শেপ রেডি করবো বিল্ডিং এর। ঠিক আছে? জিওমেট্রিক শেপ, আমি যদি আপনার একটা সুন্দর একটা পিডিএফ শেয়ার করছিলাম কি না, ডক্টর ইফতেখার স্যারের। এটা হচ্ছে বিল্ডিং ডিজাইনের আপ টু ডেট বই। মানে কেউ জি। যদি মনে করে বিল্ডিং ডিজাইন করবে, এটা দেখে দেখে আইটেম গুলো শিখলে বিল্ডিং ডিজাইন শেষ। সেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস এন্ড ডিজাইন থিওরি এন্ড প্র্যাকটিস। এটার মধ্যে কিন্তু ইচেফ সহ ক্যালকুলেশন করে দিচ্ছে, সবচেয়ে সুবিধা। আহেন, হুম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক।
এখানে দেখেন, বেসিক কনসেপ্ট তো আমরা পড়াশোনা করে ফেলাম। আরো পড়াশোনা জীবনে করবেন কাজ করতে গেলে ডিফারেন্ট প্যাসেজ অফ দ্য স্ট্রাকচার, ডিজাইন কনসিডারেশন, ইনপুট প্যারামিটার, এইগুলোর মধ্যে যে ব্যাপারগুলা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আহ সেটা হচ্ছে কি, এই যে মেটেরিয়াল প্রপার্টি। আমরা এখন যে পর্যায়টাতে আজ থাকবো সেটা হচ্ছে যে আমরা মোটামুটি গ্রিড লাইন রেডি করে রাখছি। এখন আমরা জিওমেট্রিক শেপ তৈরি করব, মেটেরিয়াল প্রপার্টি দেব, এবং কি অ্যাপ্লাইড লোড, এই লোড গুলো, এই তিনটা কাজ আমরা করব। প্রথমে জিওমেট্রি হুম বানাবো এবং মেটেরিয়াল প্রপার্টি, মেটেরিয়ালটা কিসের তৈরি, এটা কি হুম হুম পাথরের হুম। তৈরি, লোহার তৈরি, নাকি লোহার তৈরি, এই বিষয়গুলা ইটাপসকে জানাই দিতে হবে। এরপর জিওমেট্রিক শেপটা তৈরি হওয়ার পরে, এই যে জিওমেট্রিক শেপটা তৈরি হওয়ার পরে মেটেরিয়াল প্রপার্টি ইনপুট দেওয়ার পরে মডেলটা যখন রেডি হয়ে যাবে তখন আমরা অ্যাপ্লাইড লোড, 4 নাম্বার স্টেপ, 4 নাম্বার স্টেপে অ্যাপ্লাইড লোড দেওয়ার পরে অ্যাপ্লাইড সবগুলো কাজের পরে আমরা অ্যানালাইসিস যাবো। মানে অ্যানালাইসিসটা আরো পরে, আরো 5-6টা স্টেপ পার হওয়ার পরে। তো এখন আমরা থাকবো মেটেরিয়াল প্রপার্টি। মেটেরিয়াল প্রপার্টিতে যাওয়ার পরে আপনাকে একটা বিষয়ের সাথে পরিচয় করাই দিই। সেটা হচ্ছে প্রথম দিন আমরা আলোচনা করছি এনক্রোচমেন্ট কংক্রিটের এই বিষয়টা একটু একটু দেখাই দিই। সেটা হচ্ছে ট্রানজিশন ম্যাটেরিয়াল প্রপার্টি কি কাজে লাগে। মেটেরিয়াল প্রপার্টিটা স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে একরকম, স্ট্রেংথ রিডাকশন, লোড ফ্যাক্টর, মেটেরিয়াল প্রপার্টিটা একটু না দেখা দিলে হবে না। মানে এফসি, এফওয়াই, এই যে মেটেরিয়াল স্পেসিফিকেশন, ঠিক আছে, এই যে এই অপশনটা আপনি ফলো আপে রাখবেন। যেমন মেটেরিয়াল স্পেসিফিকেশন, জিওমেট্রিক গ্রিড স্পেসিং, স্টোরি ডাটা, ইটেপস এর মেইন জিনিস আয়া পড়লো। কত নাম্বার পেজ খেয়াল রাখেন, 30 নাম্বার পেজ, তিরিশ 30 নাম্বার নম্বর। পেজে, হ্যাঁ ডে ওয়ান 30 নাম্বার পেজ। এটা আপনাকে, এটা যদি ফলো করেন আপনার ইটেপস এর স্টেপ গুলো আপনি জানিয়ে ফেলবেন। 30 নাম্বার পেজ, আচ্ছা। এই জি। স্টেপ গুলো এখানে আছে। এই 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 শীটটা হচ্ছে ইটেপস আর বিএনডিসি 2020, টিএনডিসি 2006 সব কম্বিনেশন করে মাল্টি স্টোরির একটা বিল্ডিং কে কমপ্লিট ডিজাইন করে দেখান। এবং কি বস আচ্ছা। ডক্টর ইফতেখার নাম তো আর এটাকে এমনি বানায়নি। ওনার উনি তো সাগর মানুষ, ওনার ভিতরে আছে ডিজাইন স্ট্রাকচারের মানে মানে লট অফ প্রশান্ত মহাসাগরের মতো ডেপথ, তাই না? ওনাকে হুম আসলে হুম চিন্তা হুম। করা, বিশ্লেষণ করা আমাদের জন্য বোকামি। তাও এখানে আছে গ্রিড স্পেসিং এর কাজ শেষ, স্টোরি ডেটার কাজ শেষ। এরপরের কাজটা কি, ওই যে জিওমেট্রির ভিতরে আছে মেটেরিয়াল স্পেসিফিকেশন আর জিওমেট্রি, জিওমেট্রিক শেপ হুম হুম যেহেতু হুম। তৈরি করব বিল্ডিং এর 3 ডাইমেনশনাল মডেল, সেক্ষেত্রে কলামের সাইজ দিব, বিমের সাইজ বানাবো, শেয়ারওয়ালের সাইজ বানাবো, স্ল্যাবের সাইজ বানাবো, সিঁড়ির সাইজ, স্টেয়ার কেস কেমন হবে এটা বানাবো। ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক ব্যাংক আমি এই টাইপসে ইনপুট করি না, সো এটা অন্যভাবে লোড দিয়া কাজ করি, আপনার দেখাবো। তো এগুলো সাইজ গুলা বানানোর পরে লোকেশন, মানে আপনি যদি একটু ড্রয়িংটা বুঝেন, সেটা হচ্ছে এখানে বিভিন্ন সাইজের কলাম আছে। এই যে হুম C3 12-24, C4 12-28, C5 বা 15-30, এটা হচ্ছে সাইজ। এমনকি লোকেশন, হুম হুম। লোকেশনটা বুঝতে কি, কোন লোকেশনে কোন সাইজটা আছে, এই যে গ্রিড লাইনের কোন লোকেশনে কোন সাইজটা আছে বসাইছি, এটাই হুম। হুবহু ইটেক্সে বসাবো। এবার শেয়ার ওয়ালের সাইজ কত বসাও, স্ল্যাবের থিকনেস কত বসাও, সিঁড়ি, এই কাজটা এখন আমি করব। তো আমরা এই দ্বিতীয় স্টেপের কাজটা শেষ করে ফেলি। এর জন্য আপনাকে যেতে হবে আবার ইটেক্সে। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে মেটেরিয়াল স্পেসিফিকেশন। মেটেরিয়াল স্পেসিফিকেশনের মধ্যে আপনাকে দুইটা জিনিস জানতে হবে। প্রথমত আমাদের দেশে কিভাবে কাজ হয়। আমাদের দেশ একটা খয়রাতি দেশ, আমরা আছি সব সময় খয়রাতি চিন্তাধারা নিয়ে, আপডেট কোনো চিন্তার ভিতরে নাই, এবং কি আজীবন হবে কিনা এটা আল্লাহ মহান রাব্বুল আলামিন জানে। তাই আমাদের দেশের হুম বাস্তব প্রেক্ষাপটে যেভাবে কাজ হয় ওইভাবেই ইটাপসে ইনপুট দিব। বলে এটা কেমনে, আমাদের দেশে কনস্ট্রাকশন হয় এইভাবে, ফাউন্ডেশন আর কলাম করে পাথর দিয়া। এটা আমরাই আসলে অ্যাকচুয়ালি বাধ্য হয়ে, মানে শিখাইতে বাধ্য হয়েছি, যেহেতু মানুষজন আমাদের কথা শুনে না। কিন্তু ফাউন্ডেশন আর কলাম কেন পাথর দ্বারা ডিজাইন করা হয়, কনস্ট্রাকশন করা হয়, এই জন্যই। কারণ হচ্ছে ফাউন্ডেশন আর কলাম
বিল্ডিং এর টোটাল লোডটাকে ক্যারি করে। এর জন্য টোটাল হুম লোডটাকে যে মেইন মেম্বার ক্যারি করে, তাকে তো আর দুর্বল ভাবে কনস্ট্রাকশন করলে হবে না, তাই না? তাই কলাম হুম। আর ফাউন্ডেশনটাকে আপনি পাথর দ্বারা ডিজাইন করবেন। এর জন্য আপনি মেটেরিয়াল প্রপার্টির মধ্যে স্টোন চিপের একটা ক্যাপাসিটি ইনপুট দিবেন, এবং কি ব্রিক চিপের একটা ক্যাপাসিটি ইনপুট দিবেন। এখন ব্রিক চিপে কি হয়, ব্রিক চিপে আবার কেন ঢালাই দেয়, সেটা হচ্ছে স্ল্যাব আর বিম, এই দুইটা আইটেমকে আমরা ব্রিক চিপে কাস্টিং করি। এখন প্রশ্ন করেন কেন তারা কি লোড নেয় না? তাদেরও তো একটা লোড নেওয়ার পাওয়ার অবশ্যই লাগবে, নাহলে তো ছাদ ড্যামেজ হয়ে যাবে, বিম ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, তারা লোড নেয়, কিন্তু বিম আর স্ল্যাব অনলি যেই ফ্লোরে থাকে ওই ফ্লোরের লোড নেয়। তারা আর অন্যান্য আদার্স কোন ফ্লোরের কথা বলে না। চিন্তা করো। তারা হচ্ছে সেকেন্ডারি মেম্বার, বিল্ডিং এর সেকেন্ডারি মেম্বার। তাহলে বিল্ডিং এর মেজর মেম্বার হচ্ছে কলাম আর ফাউন্ডেশন। আসেন তাহলে ফাউন্ডেশন। দুইটা প্রপার্টি আমরা বানাবো, একটা হচ্ছে স্টোন চিপ, এটা হচ্ছে ব্রিক চিপ। এখন স্টোন চিপের বেলায় কেমন হয়, ব্রিক চিপের বেলায় কেমন হয়, এখানে কিছু তথ্য আছে, আপনি একটু মনোযোগ সহকারে দেখেন। 4000 PSI সে বলে দিছে, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে 4000 PSI গেইন করা অনেক বড় ব্যাপার, স্বপ্নের ব্যাপার। তবে হয় না যেমন না, 5000 6000 PSI ও বিল্ডিং ডিজাইন করা আছে আমাদের কাছে, এবং কেএলজি টেস্ট করা আছে। তাহলে অ্যাড কপি মেটেরিয়াল, এটাকে জাস্ট আমি কপি করে আমার মতো করে বানিয়ে নিব। দুইটা স্টেপে বানাবো, এফসি। এফসি মানে কংক্রিটের স্ট্রেংথ, এফসি স্টোন। ওকে, আমি দেবো 3000 PSI, মানে আমি সবচেয়ে কম PSI ধরে কাজ করি, বেশি আউটপুট নেওয়ার জন্য, একটু সেফ জোনে থাকার জন্য। আপনি চাইলে 3500 4000 দিয়ে কাজ করতে পারেন। সেই ক্ষেত্রে অসুবিধাটা কি হবে, অসুবিধা হচ্ছে কলামের সাইজ কম দেখাবে, রড কম আসবে। কিন্তু বাস্তবে যদি ওই 3500 4000 PSI কংক্রিটের ক্যাপাসিটি কনস্ট্রাকশনে না আসে, তাহলে আপনার বিল্ডিং একদম। জয় বাংলা হয়ে যাবে। আসেন এখন ওয়েট অফ দা ইউনিট ভলিউম, এই ইউনিট ভলিউমটা 150 বলা হচ্ছে। কিন্তু এটা কেন, আমরা ইউনিভার্সিটিতে প্রায় টাইম পড়েছি কংক্রিটের ইউনিট 150 150 150, কিন্তু কেন, কোন ক্ষেত্রে 150, সেটা কিন্তু আমাদের মহোদয়গণ আমাদের বলেননি। কিন্তু এটা হচ্ছে যখন আপনি স্টোন দ্বারা বিল্ডিং ডিজাইন করবেন, কাস্টিং করবেন, ওইটার ইউনিট ওয়েট 150। এরপর এই স্টোনের মডুলাস অফ ইলাস্টিসিটি, মেকানিক্যাল প্রপার্টি, খুব দামি কথা বলছে। মেকানিক্যাল প্রপার্টি, ইন্টারনাল যে বিহেভিয়ার কংক্রিটের, এটা এটা কি কাজে লাগে, এটা আপনি যদি 3000 PSI স্টোন ধরেন, এই মডুলাস অফ ইলাস্টিসিটিটা ওই 3000 PSI অনুসারে দিতে হবে। এর জন্য স্টোনের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটির সূত্র হচ্ছে 57,000 √F। আপনি ক্যালকুলেটারে উঠাবেন 57,000 √F, সাইন্টিফিক ক্যালকুলেটরে উঠাবেন 57,000 √FC। এফসি কত ধরছেন স্টোনের জন্য? 3000। 3000 বসান, বসাইলে আপনার রেজাল্ট আসবে এটা, 57,000 √FC কত? 3। আপনার 31/018, 31/018। তাহলে আপনি এখানে লিখে ফেলেন 31/018 .57, ঠিক আছে? এটা ওকে। এরপর আসেন, মডুলাস সিভিল কার সাথে চেঞ্জ হয়? F এর। কংক্রিটের পিএস এর সাথে। ঠিক আছে, হুম। এরপর আর কোনো কথা নাই, শেষ। আপনি স্টোনের জন্য পেয়ে গেলেন, এখানে জাস্ট বসায় দেন। এছাড়া না বসাইলে হয়, তারপর আপনি বসায় রাখেন। 3000 PSI লাইট ওয়েট কংক্রিট আমাদের দেশে হয় না। এরপরে আপনি স্টোন বানায় ফেলাইলেন, সো এটাকে কপি করে আপনি ব্রিক চিপ বানায় ফেলান। এফসি ব্রিক্স, এফসি, এফসি ব্রিক্স, এফসি ব্রিক, BRICK, এফসি ব্রিক 3000 ধরেন, 3000 PSI। এই দুইটা জিনিস আমরা দুই জায়গায় ব্যবহার করব। তারপর এটা তো 120 বছর ইউনিট, ব্রিক্স এর ক্ষেত্রে কম। আর এটার জন্য হচ্ছে 44,000 √FC, ব্রিক্স এর জন্য 44,000 এফসি কত? 3000। তাহলে আপনি এখানে ভ্যালুটা বসায় দেন 24,099, 24,099,79.252। এটা বসার পরে মডুলার সিটি চেঞ্জ হয়ে যাবে। আর কোনো কথা নাই, আপনার মেটেরিয়াল স্পেসিফিকেশনের কাহিনী
খতম। আমরা হুম। এখন থেকে আর 15 মিনিট পরে আবার জয়েন করব। এখন বাজে 3টা 50।